15 বছরের দীর্ঘ স্বৈর শাসনে অতিষ্ঠ মানুষ যখন 36 দিনের একটি আন্দোলনের মাধ্যমে সেই স্বৈর শাসনের পরিসমাপ্ত ঘটিয়েছিলেন, সেটি ছিল 2024 সালের 5 আগস্ট। তারপর 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই সরকার 1 বছর পার করেছে। আজ সরকারের 1 বছর। অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে আমাদের আজকের আয়োজন অন্তর্বর্তী সরকারের 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তি কি। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, তাদেরকেও পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আমার ডান পাশে আছেন মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, স্বাগত আপনাকে। আর সর্বডানে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন ও রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই। 1 বছর পার হলো সরকারের দায়িত্ব নেওয়ার পর। বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়েই কাজ শুরু করে এবং বিচারের লক্ষ্যে আমরা দেখেছি ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল অনেকগুলো, আর নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সরকারের 2য় অধ্যায় শুরু হয়েছে, মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের এই 1 বছরে প্রধান 3টি বিষয় যেটি ছিল বিচার, সংস্কার, নির্বাচন, এই 3 বিষয় নিয়ে আগে কথা বলতে চাই। বিচারের অগ্রগতি নিয়ে এবং সরকারের এই প্রথম 1 বছরের কোন কোন বিষয়গুলোকে আপনি প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে প্রাপ্তির খাতায় দিবেন, সেই বিষয়ে শুরুতেই জানতে চাবো মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরউদ্দিন আহমেদ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক জাহিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা আমাদের প্রিয় দর্শক মণ্ডলীকে। আপনি যেমনটা বলেছেন যে 1 বছর একটা সময় পার হয়েছে এবং আমাদের ঠিক 1 বছর আগে আমাদের ঠিক এই সময়টাতে আমাদের একটা অত্যন্ত আশা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। আমাদের ভিতরে কান্না ছিল ঠিকই। আমরা বিগত আপনি যেটা বলেছেন 15 বছরে আমরা বহু ত্যাগ স্বীকার করেছি, বহু আপনজনকে হারিয়েছি, বহু গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের অনেক অপ্রাপ্তি ছিল। এবং সর্বশেষ 36 দিনের যেই একটা আন্দোলন হলো, অভ্যুত্থান হলো, বিশেষ করে 16ই জুলাইয়ের পর থেকে যেভাবে আমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হলো, হেলিকপ্টার থেকে ছাদের ছোট্ট খেলতে থাকা শিশুটিকে মেরে ফেলা হলো, বারান্দার উকি দেওয়া বাচ্চাকে মেরে ফেলা হলো, এই সমস্ত নিয়ে আমরা আসলে মানসিকভাবে একটা যেমন ট্রমার মধ্যে ছিলাম। ওখান থেকে আপনার যেটা হলো যে 5ই আগস্টে যখন সত্যিকার অর্থে আমরা দেখলাম এবং বিশ্বাস করলাম যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এবং আমরা এটাও অবাক হইনি যে উনি পালিয়ে কোন দেশে যাচ্ছেন, এটাও আমরা অবাক হইনি যখন আমরা শুনলাম যে উনি ভারতে গিয়েছেন। তখনই আমাদের মধ্যে একটা বিরাট প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আমরা খুব আশা নিয়ে টেলিভিশনের সামনে বসেছিলাম, বারবার করে দেখছিলাম যে সেনাবাহিনী প্রধান আসবেন, কথা বলবেন, এবং তিনি নির্ধারিত সময় 2:30টা ছিল, সেটার পরে উনি আরও দেরি করে সম্ভবত 4টার দিকে বললেন, এবং তিনি বললেন যে কথাটা প্রথমে যে আমি দায়িত্ব নিলাম, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না, এবং আরও কিছু আশার বাণী আমাদেরকে শোনালেন। এবং আমরা আরও আশ্বস্ত হয়েছিলাম যখন দেখলাম যে সর্বস্তরের রাজনৈতিক দল যেগুলো ছিল আদার দেন আওয়ামী লীগ, তারা প্রত্যেকেই তার সাথে সহযোগিতা করার, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। পরবর্তীতে আমরা আরও লক্ষ্য করেছি যেটা আপনি বললেন যে সরকার গঠিত হয়েছিল 8 তারিখে। 5 তারিখ থেকে যে 8 তারিখ সময়টা, এটা ছিল বাংলাদেশের জন্য একটা অত্যন্ত সংবেদনশীল সময়। কারণ আমি সেনাবাহিনীতে ছিলাম, আমি থাকি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে, আমার এখনও আমি বসবাস করি আবাসিক এলাকায়। তো সেই হিসাবে আমি জানি সেনাবাহিনীর একটা কালচার আছে, এবং সেনাবাহিনীতে গত 15 বছরে এমন কাউকে প্রমোশন দেওয়া হয়নি যাকে ডিএনএ টেস্টের মধ্যে যাতে জামাত বা বিএনপি ন্যূনতম কোনো সংস্পর্শ পাওয়া গেছে। সেনাবাহিনীতে এমন কাউকে রাখা হয়নি যে যার সাথে জঙ্গিবাদের কোনো রকমের একটা ছোঁয়া পাওয়া গেছে। সুতরাং এই 15 বছরে যেভাবে যারা প্রমোশন পেয়ে কমান্ডে ছিলেন, যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছিলেন,
যারা যারা তথাকথিত আয়না ঘরগুলোকে মেনটেন করেছেন, সেখানে মানুষকে রেখেছেন, সেখানকার মানুষকে আপনি এখন তো অনেক কথাই বলে, সেখানে এই যে আজমি স্যারের স্টেটমেন্ট দেখেন, সেখানে একজন ডেন্টিস্টও গিয়েছিল দাঁতের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এখন সবাই যদি বলে যে আমরা কেউ জানি না যে আয়নাঘর ছিল বা আয়নাঘরটা দেখতে কেমন ছিল, এটা তো হলো জাতির সাথে বেইমানি করা। তো এরকম একটা পরিস্থিতিতে ওই 8 দিনের মধ্যে ওই যে 3 দিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অত্যন্ত একটা সংবেদনশীল সময় ছিল, এই জন্য যে তখন যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিলেন তাদের হাতে অস্ত্র ছিল, তাদের হাতে অ্যামুনিশন ছিল, তারাই কমান্ডে ছিলেন। ওই সময়টাতে এই 3টা দিন সামাল দেওয়া জনাব ওয়াকারের জন্য একটা বিরাট বড় একটা সাফল্য, প্রথমে এটা স্বীকার করতেই হবে। তারপর যেটা হলো যে প্রথম ধাক্কাতেই বললেন যে উনি সেনাবাহিনীকে নিয়ে ব্যারাকে ফিরতে চান, নির্বাচন দিয়ে একদম উনি অফিসারদের অ্যাড্রেসেও বলেছেন, ভাষণেও বলেছেন, বারবার একই কথা বলেছেন যে উনি, এবং টাইমও বলে দিয়েছিলেন যে বিভিন্ন গণমাধ্যমে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত বলে উনি মনে করেন ফিরে আসতে চান। সেই হিসাবে আমাদের যেটা বললাম যে আমাদের একটা বিরাট প্রাপ্তি আশা ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিতে চাচ্ছে না, রাজনীতিবিদদেরকে উনি প্রমোট করতে চাচ্ছেন, সুতরাং এমন সংস্কার হোক, এমন রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন হোক ভবিষ্যতে যাতে কোনোদিন কোনো আয়নাঘর না হয়, কোনো সেনা অফিসারকে যাতে রাজনীতির সাথে জড়িত করা না হয়, ডিজিএফআই এর যাতে পুরো চরিত্র চেঞ্জ হয়ে যায়, সেনা অফিসাররা যাতে ওই কদমবুচি করার সংস্কৃতি থেকে স্যালুট করার সংস্কৃতিতে ফেরত আসতে পারে, বিশাল একটা প্রত্যাশা নিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। এখন যদি আপনি বলেন দ্বিতীয় অংশ সেটা মনে হয় আরেকটু পরে বললে ভালো হবে, জাহিদ ভাইয়ের কাছ থেকে আমার কিছু শোনা উচিত। আপনি ঠিক আছে, তাহলে জাহিদুর রহমান ভাই আপনার কাছে আসছি। সেটি হচ্ছে প্রত্যাশার অনেকগুলো কথা উনি বললেন, প্রাপ্তির খাতায় না হয়ে পরবর্তীতে বলবেন। আর কি কি প্রত্যাশা করেছিলেন একটু বলবেন যেগুলো উনি বলেছেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, ধন্যবাদ, মানে আপনি একটা সংস্কার কমিশনের সাথে আমি ব্যক্তিগতভাবে আমি সংস্কার কমিশনে গেছি, কাজ করেছি, আমি মতামত দিয়েছি এবং আমরা খুবই যথেষ্ট কঠোর পরিশ্রম করে চেষ্টা করেছি একটা ভালো রিপোর্ট তৈরি করার জন্য। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার আর কি প্রত্যাশা ছিল, আমার প্রত্যাশা খুব অল্প ছিল, আমি খুব কম প্রত্যাশা করেছি। এবং আমার রেকর্ড আছে, তখন 5 আগস্টের পর ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম হতো, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রোগ্রাম, তরুণরা আসতো, তারা নতুন দেশ কেমন হবে সেটা নিয়ে স্বপ্নে বিভোর হয়েছিল, কনস্টিটিউশন নিয়ে আলাপ করেছি, আমরা আমাদের সামনে কি হবে এসব নিয়ে আলাপ হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। আমি প্রায় একটা কথা বলতাম, চেষ্টা করেছি প্রত্যাশাটাকে কমিয়ে রাখার জন্য। আমি নিজে খুব কম প্রত্যাশা করেছি, এজন্য আমি খুব বেশি হতাশ হইনি। মানে আমরা প্রত্যাশা হওয়ার কারণও আছে। সরকার 3টা প্রত্যাশা সামনে দিয়েছিল, বিচার, সংস্কার, নির্বাচন। সরকারের যা সরকার বলছে মানুষের প্রত্যাশা তার চেয়ে অনেক বেশি ছিল, এবং এটার ভ্যালিড কারণ আছে। আপনি যখন একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছেন, আমাদের কিন্তু 36 দিনে সব হয়ে যায় নাই, এটা একটা দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে লড়াইয়ের। রাজনৈতিক দলগুলো করেছে, সিভিল সোসাইটি করেছে, মানে কার্টুন আঁকার জন্য মানুষ জেলে গেছে, জেলে গিয়ে তার একজন মারা গেছেন, এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেছে। কিলিং হয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা 58 জন শিশুর বিরুদ্ধে মামলা হয়েছে, 58 জন, এরকম স্ট্যাটিস্টিক্যালি ব্যাপার এরকম। অন্যদের কথা বাদই দিলাম। আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কপালে কি হয়েছে সাধারণত আমরা জানি। তো এই লড়াইয়ের পরে জুলাইতে এসে আমরা এই 36 দিনে যে পরিমাণ মূল্য দিয়েছি, মানে বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটা আপরাইজিংয়ে অন্তত 1000, মানে 1400 একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। জাতিসংঘের যে রিপোর্ট আছে মানবাধিকার হাই কমিশনের, ওটাকে 1400-কে রেফার করে অনেকে আমরা খেয়াল করিনি। 1400 সংখ্যাটা 15ই আগস্ট পর্যন্ত। সুতরাং সবাই হাসিনার গুলিতে বা আওয়ামী লীগের হাতে মৃত না, পোস্ট 5 আগস্ট বরং উল্টো কিছু ঘটনা ঘটেছে। পুলিশ এবং সাধারণ মানে আওয়ামী লীগের লোকজনের ওপরেও এই ধরনের পাল্টা কিছু ঘটেছে, 1400-র মধ্যে কিন্তু সেটাও আছে। তো যাই হোক, যেটা বললাম, আমরা যখন এত ভয়ঙ্কর মাসুল দিয়েছি তখন আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে। আমরা পরদিন থেকেই হয়তো খুব সুন্দর হয়ে যাব, আমাদের সবকিছু হয়তো ভালো হবে। এবং একটু বলে রাখা ভালো, আমার আজকে স্মৃতিচারণ করতে ভালো লাগছে, আমরা কি একটা অসাধারণ স্টার্টিং পেয়েছি। খেয়াল করেন, বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, কি হতে পারতো না সে সময় বলেন তো? ব্যাংক ভেঙে, মার্কেট ভেঙে, আমি একটা মার্কেটের উদাহরণ প্রায় দিই, ধরুন বায়তুল মোকাররম যে মার্কেটটা আছে, গোল্ডের কয়েকশো দোকান আছে, ভেঙে চুরে সব নিয়ে গেলে কি হতো তখন? আপনার আমার বাড়িতে ঢুকে যদি ডাকাতি করতো, কি করতাম আমরা তখন? আমি খুব অবাক হয়েছি
আম সরি এভাবে বলার জন্য। আওয়ামী লীগের যারা ছিলেন তারা বলতেন যে ক্ষমতা হারালে 5 টাকার মতো মানুষ মরে যাবে তাদের। একদম কিছু হয়নি, ডাকাতি না, প্রতিহিংসা না, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো অসাধারণ দায়িত্ব পালন করেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, এবং কমিউনাল হামলার যে ঝুঁকি ছিল সেগুলো, মানে 3টা দিন আমরা অসম্ভব, মানে চোর ডাকাত তো দেশে ছিল, আপনার আমার ঘরে এসে যদি ডাকাতি করতো কি করতাম আমরা? পরে কিছুদিন ডাকাত আতঙ্ক ছড়ানো হয়েছে, আতঙ্ক, এটা ডাকাতি ছিল না, একটা দুটো ঘটনা ঘটেছে এটাকে প্ল্যান করে। এবং আমি একজন অভিনেত্রীর নাম মানে কথা মনে পড়ছে, যিনি বলছেন বাংলাদেশের না ঢাকায় নাকি 80% বাড়িতে ডাকাতি হচ্ছে। উনি ইন্ডিয়াতে একটা মিডিয়ার সাথে কথা বলছিলেন, আমরা তখন এটা অভ্যুত্থান পরবর্তী বাংলা মানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থাটা হয় একেবারেই না, একটু খেয়াল করি, পুলিশ বলে কিছু নাই, জাস্ট কিছু সেনাবাহিনী মাঠে আছে, তাও অ্যাডিকুয়েট না, পুরো দেশ সামলানোর মতো সেনাবাহিনী। আমরা তো সংখ্যাটা পরে শুনলাম চিফের কাছ থেকে, সংখ্যাটা কত, তাও কি পরবর্তীতে কত, আগে তো এত ছিল না, ডেপ্লয়মেন্ট তো পরে হয়েছে, তাও 30,000 হয়েছে, পুলিশ নাই এই মুহূর্তে, 30,000 ডেপ্লয়েড আছে, ওই সময় কয় হাজার ছিল। কিন্তু দেখুন কিছু হয় নাই, যা হয়েছে এটাকে কিছু হয় নাই বলবো, 20 কোটি মানুষের দেশে নাথিং হ্যাপেন্ড। সো আমরা একটা অসাধারণ স্টার্ট পেয়েছি, এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে, সত্যিই লেখা থাকবে, কারণ এই যে পুলিশ চলে গেছে, পুলিশ শূন্য হয়ে গেছে দেশ, এটা স্বাধীনতার পরও আমাদের হয়নি এই ঘটনা। আচ্ছা, এরপর যেটা হলো, আমি মনে করি একটা এই ধরনের দেশ যেটা 15 বছর একটা বিভৎস স্বৈরাচারী ব্যবস্থার অধীনে ছিল, সেই সমাজটা, সেই রাষ্ট্রের ব্যবস্থাটা ঠিকঠাক হতে না সময় লাগবে। প্রত্যাশাটা সরিয়ে ফেলছি না, কিন্তু এটা শর্ট টার্মে আমরা অ্যাচিভ করতে পারবো, হতে পারে না। যেমন ধরুন আমরা গণতান্ত্রিক হতে চাই, শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক ছিলেন, কিন্তু শেখ হাসিনার সাথে বসবাস করতে করতে আমরাও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছি। খেয়াল করুন, এখন আমরা পরস্পরের মধ্যে স্বৈরতান্ত্রিক আচরণ করছি, একই ট্যাগিং এর আচরণ। শেখ হাসিনা এক ট্যাগ দিতেন, এখন আরেক ট্যাগ দিচ্ছে। আমি যখন কাউকে সমালোচনা করছি কারো রাজনীতির, তিনি আমাকে গণতান্ত্রিক ভাষা মানে হচ্ছে উনি আমার সাথে তর্ক বিতর্ক করবেন না, করে আমাকে ট্যাগ দিয়ে দিচ্ছেন, তুই তো ওর দালাল হয়ে গেলা, তার দালাল হয়ে গেলা, এরকম নানান। এই যে সেনাপ্রধানের কথা আসলো, যখন আপনি বলছেন, আমি যখন বলছি যে আমাদের, আমি সৌভাগ্য মনে করি যে একজন সেনাপ্রধান যিনি ক্ষমতা নেয়ার ধান্দায় বসে থাকেন না। এই ধরনের দেশে কিন্তু হয়, একটা টার্মোয়েলের টাইমে উনি সুযোগ খোঁজেন, পারলে সুযোগ তৈরি করার চেষ্টা করেন, কিন্তু না, বারবার ব্যারাকেই ফিরতে চায়। আচ্ছা, এখন যখন আমি এই কথা বলছি আমাকে কিন্তু ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে আমি ওনার দালাল হয়ে গেছি, ওটা হয়ে গেছি। সো এই প্রবণতাগুলো দেখে আমি খুব হতাশ। উত্তর হচ্ছে আমি খুব হতাশ না, কারণ আমি এক্সপেক্টই করেছিলাম ব্যাপারগুলো এরকম হবে। তরুণরা লড়াই করেছেন, সেই তরুণরা যখন দল তৈরি করলেন, অনেকে মনে করলেন যে এটা একটা অসাধারণ দল হয়ে যাবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না। তখনই আমার মাথায় আসে, এবং আমি খুবই আবেগপূর্ণ সময়ে একটা ব্যক্তিগতভাবে একটা ভিডিও করে বলেছিলাম, এটা সম্ভবত সেপ্টেম্বরে, যখন তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসা, প্রাথমিক কিছু ওই মব তৈরি হচ্ছে, তারা যাচ্ছে, তখন আবার তোরা মানুষ সিনেমাটার কথা বলছিলাম, যে মুক্তিযুদ্ধ করা তরুণরাও ফিরে এসে কেউ, আমি সবার কথা বলছি না, নানা রকম অনিয়ম, দখলবাজি, দুর্নীতি, লুট, এগুলোর সাথে জড়িয়ে পড়েছিল। স্পেসিফিকলি সে বিচারের জায়গায় প্রত্যাশা কত ছিল, প্রাপ্তি কতটুকু মানে কতটুকু প্রাপ্তি? সোফার শেখ হাসিনার যে বিচার হচ্ছে, শেখ হাসিনার সাথে তার প্রধান যে সহযোগী, তাদের বিচারটা ঠিকঠাক আছে, কিন্তু একটা হতাশা আছে প্রচন্ড, এবং এটা খুব খারাপ হচ্ছে। সেটাও আমরা অহেতুক কতগুলো মামলা করছি, আমরা হরে দরে সবার বিরুদ্ধে হত্যা মামলা করছি। যেমন হিউম্যান রাইটস ওয়াচ কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশ করেছে। এখন মজার ব্যাপার হচ্ছে, ক্ষমতায় থাকলে হিউম্যান রাইটস ওয়াচকে আর ভালো লাগে না, শেখ হাসিনাকেও ভালো লাগতো না। তারা বলেছেন এই সরকারের সময়ও সুনির্দিষ্ট ওয়াইড স্প্রেড হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। তারা এই মামলাগুলোর কথা বলেছে, এবং আমি নাম বলে জনাব আতিকুল ইসলামের কেসটা তারা এনেছেন, তার বিরুদ্ধে সম্ভবত 90টার মতো মামলা, হত্যা, 56 বা 55টার সময় উনি দেশেই ছিলেন না, কিন্তু এই মামলাগুলো হলো। তো তাহলে যেটা দাঁড়ালো, সবার বিরুদ্ধে, মানে প্রচুর করাপ্ট লোকজন আছে, আপনি তাদেরকে করাপশনের মামলা দেন, কিন্তু আপনি ঢালাওভাবে হত্যা মামলা দিচ্ছেন। পরে যেটা দাঁড়াবে, এই হত্যা মামলা থেকে তো তারা রেহাই পাবেন। আমরা চাই কারো বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলায় কারো সাজা হোক। তখন কি হবে জানেন? তারা বলবেন আমরা তো সাধু। তার মানে এগুলোর কারণে ঠিক কাটায় কাটায় যে বিচারটা করা দরকার, সেই বিচারটা বাধাগ্রস্ত হলো। এটাই একটা মেজর ফ্রাস্ট্রেশন। আদার দেন দ্যাট, একটু বলে রাখি, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সেটা ঠিকঠাক চলছে, তবে একটা জিনিস অনুচিত, সরকারের ওপরে এবং আমি মনে করি কোর্টের উপরে চাপ তৈরি করা হচ্ছে খুব দ্রুত কোনো বিচার করার জন্য। ধন্যবাদ আপনাকে। একই প্রসঙ্গে আপনার উত্তর নিয়ে বিরতিতে যাব। বিচার নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, কতটুকু আশা করেছিলেন, কতটুকু পেয়েছেন এই সময়টায়? আর কি এই সময়টায় একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের যখন 5ই আগস্টের পরে প্রধান বিচারপতি পালিয়ে গেলেন, এবং সেই সাথে
আরেকজন বিচারপতি ধরা পড়লেন সিলেটের সীমান্তে কলাপাতার উপরে শুয়ে, এবং প্রাক্তন বিচারপতি। ধারাবাহিকভাবে আরো অনেক বিচারপতি আত্মগোপনে চলে গেলেন, তারা কোর্টে যাওয়া বন্ধ করে দিলেন। এটাতে একটা পরিষ্কার হয়ে গেল যে আমাদের বিচার মামলা হওয়ার আগেই তারা কোনো রকমের মামলা বা তাদের বাসায় কোনো কেউ রেইডও করতে যায়নি, কিন্তু তারা নিজ থেকেই সরে গেলেন। স্বাভাবিকভাবে তখন একটা আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, তাহলে তারা কি করেছে না এতদিন? তাদের নিশ্চয়ই কোনো দুর্বলতা তাদের মনে ভর করেছে, ভয় কাজ করেছে, যার জন্য তারা এরকমটা করলেন। তার বিপরীতে আমরা একটু গ্রহণযোগ্য একটা বিচার টোটাল টিম পেলাম, প্রধান বিচারপতির নেতৃত্বে আরও যারা নিয়োগ পেলেন, এবং আরও কয়েকজন বিচারপতিকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হলো, এবং সব কিছু মিলিয়ে আমরা বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা তৈরি হলো, এবং অ্যাটর্নি জেনারেল সহ যারা ছিলেন তারাও মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য একটা মাত্রায় আমাদেরকে নিয়ে গেলেন। এরপরে যেটা হলো, যেটা জাহিদ ভাই কিছুটা ইঙ্গিত করেছেন, যে ঢালাওভাবে এক মামলায় আপনি 200 আসামি 400 আসামি করে দিলেন, তারপরে আপনি হত্যা মামলায় যাকে তাকে নাম দিয়ে দিলেন, অজ্ঞাত আরো কয়েকজনের নাম, এরপর যাকে যখন ধরা সম্ভব হবে তখন। আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, যে বিচারপতি খায়রুল ইসলাম যিনি আছেন, উনি গণতন্ত্রের সোজা হত্যা করেছেন। আমাদের মনে হয় না যে আমাদের আইন বিভাগের যারা আছেন কর্তা ব্যক্তিরা বা আমাদের বিজ্ঞ আইনজ্ঞ যারা আছেন তারা তার বিরুদ্ধে দাঁড় করানোর মতো উপযুক্ত চার্জ খুঁজে পাবেন না, এরকম হওয়ার কোনো মানে যুক্তিসঙ্গত কারণ দেখি না। জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনি অগ্রগতি দেখছেন কি? জুলাই হত্যাকাণ্ডের বিচার আমি এটা একটু শেষ করে দিই, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একটা হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে। আচ্ছা, সেটা আমি এই জন্য বললাম, পুলিশ কিন্তু চাইলে যে কোনো কারণে যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে এবং তাকে এটাও আপনি একটা মুরগি যদি উল্টা করে ধরে নিয়ে যান, পশু নির্যাতন আইনে আপনি মামলা করতে পারেন। একটা হাঁস ক্যারি করার জন্য আপনি কেন পা ধরে নিয়ে যাচ্ছ, এটা তো মাথা উপরে থাকার কথা, আপনি পশু নির্যাতন আইনে একটা পুলিশ ধরতে পারে। সুতরাং অনেক ফাঁক ফোকর আছে বা পুলিশের হাতে ক্ষমতা আছে, কিন্তু আপনি করলেন কি, তাকে একটা হত্যা মামলায় তারা এটা করলেন। এই প্রসঙ্গটা গেল। জুলাই হত্যা মামলা যেটা হলো, যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা এটা তো আগে থেকে ফর্ম করা ছিল, এটাকে দ্রুততম সময়ের মধ্যে অ্যাক্টিভেট করতে হয়েছে। অ্যাক্টিভেট করার পরে সরকার যেটা যুক্তি দিচ্ছে, বা যারা ট্রাইব্যুনাল যারা পরিচালনা করছেন তারা যেটা যুক্তি দিচ্ছেন, যে তাদেরকে এমনভাবে চার্জগুলো ফ্রেম করতে হচ্ছে, এমনভাবে তাদেরকে ডকুমেন্টেশন করতে হচ্ছে যাতে করে এই জিনিসটা প্রুভ হয়। এবং আমরা খুব আশাবাদী যে এটা সরাসরি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি যে তারা কি বলছেন, তারা কিভাবে তাদের যুক্তি উপস্থাপন করছেন, এবং কিভাবে তাদেরকে কাউন্টার করার জন্য অন্যরা কিভাবে কি এগিয়ে আসছেন, সব কিছু দেখা যাচ্ছে। এই কাজটাকে আমার মনে হচ্ছে যে একেবারে 1 বছরের শেষে এসে যখন একটা নির্বাচন, আমাদের আর 6 মাসও কম সময়ের মধ্যে নির্বাচন আমাদের করতে হবে, এই সময়টা এত দীর্ঘ সময়টা আমার মনে হয় লেগেছে, এটাকে আরেকটু শর্ট করলে ভালো হতো। আর কারণ এটা একটা মানে জাতজ্বলন্ত একটা মানুষ প্রত্যাশা করে যে এই ডক্টর ইউনূস এবং তার এই যে সরকার যেটা ছিল, যে তাদের থাকা অবস্থায় বিচার অন্তত একটা উদাহরণ হিসাবে একটা বিচার হোক তাদের সময়ের ভিতরে। কারণ আমরা দুঃখজনকভাবে হলো এটা সত্য যে রাজনৈতিক দলগুলো আমাদের মানে 100% আস্থা কোনো দলই অর্জন করতে পারেনি। সেটা কি আপনি সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বা অতীতের যারা সরকার ছিল, অতীতের যারা বিরোধী ছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল, আপনি যত ধরনের রাজনৈতিক দল বলবেন, কেউ আপনি বলতে পারবেন না যে আমরা ক্ষমতায় গেলে তারা যে 100% বিচারের প্রতি অনেস্ট থাকবেন, 100% এই যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা তাদের বিচার করবেন। আমরা কারো উপরে এরকম আস্থা আমরা অর্জন করতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক হলো সত্য, কারণ আমরা দেখেছি তো আমাদের সেজন্য প্রত্যাশা ছিল যে দ্রুত সময়ে বিচারটা হোক, অন্তত একটা উদাহরণ তৈরি হোক। আমি এই জায়গাটায় বারবার করব, ধন্যবাদ আপনাকে, কিন্তু সেই উদাহরণটা তৈরি হয়নি। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিব। এই যে সরকারের যে 1 বছরের সময় 250 আন্দোলন সামলাতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, কিন্তু তারপরেও চাঁদাবাজি, খুন, ছিনতাই, এই ধরনের ঘটনাগুলো আসলে এই যে সরকার এই সময়টায় যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা বা অনেকগুলো আন্দোলন তারা সামলেছে, এই জিনিসগুলোকে আসলে ঢেকে দিচ্ছে। একটা বিরতি নিচ্ছি দর্শক, ফিরে এসে আমরা সংস্কার নিয়ে কথা বলতে চাই। বিরতির পর আবার স্বাগত। আপনাদের সাথে কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে, বিচার প্রসঙ্গে কথা হচ্ছিল, সংস্কার প্রসঙ্গে কথা বলতে চাই ডাক্তার জাহিদুর রহমান। আপনি নিজেও একটি সংস্কার কমিশনের
সদস্য ছিলেন, সংস্কার কত দূর এগোলো? আপনি যেটিতে ছিলেন নির্বাচন ব্যবস্থা, সেটি দিয়ে শুরু করতে পারেন। কি চেয়েছিলেন, কতটুকু হলো? সংস্কার আমি যা চেয়েছিলাম সংস্কার তার চেয়ে বেশি হয়েছে বলে মনে করি। আবারও সেই একই, আপনি আসলে কতটুকু সন্তুষ্ট হবেন কি না হবেন ডিপেন্ড করে আপনি কি চেয়েছেন তার উপরে। আপনি যদি চেয়ে থাকেন বাংলাদেশ শেখ হাসিনার পরে এসে আমরা যত ভালো ভালো জিনিস আছে সব আমরা আমাদের সংবিধানে ঢুকিয়ে ফেলতে পারবো, যত আইন আছে সব সংশোধন করতে একমত হয়ে যাব, তাহলে আপনি হতাশ হবেন। কারণ আপনি দেখবেন 2-3টা ক্লাসের অর্ধেক না, ক্লাসের অল্প একটু ফাঁকা আছে, এটা দেখবেন। অভ্যুত্থান পরবর্তীতে তো নতুন সংবিধানের দাবি ছিল। ওই যে বললাম, আপনি তো ওই দাবি করেছেন। শুধু সংবিধান কি, কেউ কেউ এটাকে বিপ্লব হিসাবে গায়ের জোরে কাঁঠাল কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো বিপ্লব করে বিপ্লবী সরকার হবে, সব বাতিল হয়ে যাবে, এত বছর বিপ্লবী সরকার থাকবে। তো যিনি ওই স্বপ্ন দেখেছেন তিনি ভীষণ হতাশ, কারণ ওনার সেই স্বপ্ন পূরণ হয় নাই। সংস্কারের কথা আপনি আমাকে যদি বলেন, আমি ভীষণ সন্তুষ্ট যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মৌলিক সংস্কার হয়ে গেছে। এবং এর মধ্যে আমি একটু যোগ করতে চাই, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রপোজালগুলো সেগুলোর বেশিরভাগই আসলে হবে, কারণ এগুলো মেজর মানে কনস্টিটিউশনাল চেঞ্জের মতো খুব বাড়াবাড়ি কিছু নাই। কিন্তু কনস্টিটিউশনাল চেঞ্জের মধ্যে আমি আমার কথা যদি বলি, যেমন ধরুন কনস্টিটিউশনাল রিফর্মস কমিশনও সিভিল সোসাইটির কিছু মানুষজনকে মতামত নিয়েছে, আমাকেও ডাকা হয়েছিল। ধরুন বিএনপি যে দুটো মানেনি, আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং কনস্টিটিউশনাল কাউন্সিল, এ দুটো কিন্তু আমি নিজেও এ দুটোর পক্ষে ওই দিন বলেছি, শুধু না আমি কয়েক বছর থেকে এগুলো নিয়ে বলছি, লিখছি। তো আমারও তো আশা পূরণ হয় নাই, কিন্তু আমি হতাশ নই, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে এবারই আমরা সব করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি মৌলিক সংস্কার বলি, আমাকে যদি একটা বাঁচতে বলেন, আমাদের বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণের জন্য সবাই রাজি হয়েছে। যদি এই একটা হয় আর কিচ্ছু না হয়, মোর দেন এনাফ। মানে যে দলটা ক্ষমতায় যেতে পারে বলে পপুলার বিলিফ যে বিএনপি, সে স্বীকার করছে সচিবালয় সহ নিম্ন আদালত পুরোপুরি স্বাধীন। মানে এটা যে কত বড় অ্যাচিভমেন্ট আমরা তো ফিল করছি না, আমরা বারবার অন্যগুলোর দিকে তাকাচ্ছি। আর্টিকেল 70 নিয়ে দীর্ঘদিন আমরা আলাপ করেছি, এই 70কে মোটামুটি একটা ঐক্যমতের মধ্যে আমরা চলে এসেছি এবং ইট উইল ওয়ার্ক যদি এভাবে হয়। আমরা সবগুলো কমিশনের স্বাধীন নিয়োগ করতে পারছি না, কিন্তু নির্বাচন কমিশনের শতভাগ স্বাধীন নিয়োগ নিয়ে বিএনপি এগ্রি করেছে, সরকারের কোনো প্রভাব থাকবে না। অ্যাবভ অল, মানে একটা প্রাইম মিনিস্টার 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনি যদি মাথায় খেয়াল করেন, আমার হিসাবে আমি খোলাখুলি বলে ফেলি, আমি যেহেতু বিরোধীরা খুব শক্তিশালী না, বিএনপি সম্ভবত পরপর 2 টার্ম ক্ষমতায় থাকছে। সো এই 2 টার্ম বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যদি প্রাইম মিনিস্টার থাকেন, উনি এরপর আর থাকতে পারবেন না। তখন ওনার যে বয়স হবে, বাংলাদেশের মানদণ্ডে ওই বয়সে প্রাইম মিনিস্টার থাকা যায়। সো হি ডিড স্যাক্রিফাইস। তাহলে আমি এটাই বলতে চাইছি, যথেষ্ট পরিমাণ মৌলিক পরিবর্তন হয়েছে। আমার যে কমিশনের সাজেশন, ওখানকার প্রায় সবগুলোই করা হয়েছে, যদিও এটা আমাদের আওতায় ছিল না। এইসব সাজেশন অনুযায়ী কি এবারে নির্বাচনটা হবে? নির্বাচন কমিশনের বিষয়ে বলছি, অনেকগুলোই এবারকার অ্যাগ্রিড হবে। কারণ শেষ পর্যন্ত যেটা হয় সেটা হলো আমাদেরগুলো কার্যকর করতে মেজর পরিবর্তনের প্রয়োজন। যদি আমরা কনস্টিটিউশনালেরও পরিবর্তন করতে বলেছি, আমাদের কিছু অস্পষ্টতা ছিল নির্বাচন কমিশন নিয়ে, আর্টিকেল 120, 126 বিশেষ করে, এগুলোতে আমরা একদম কি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলো। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, নোট অফ ডিসেন্ট দেয়া যেটি, সেখানে হচ্ছে তিনি একমত না যে সেটি দিয়েছেন সেখানে, কিন্তু সেটি নিয়ে তো মানে প্রত্যাশা ছিল মানুষের, সেই বিষয়গুলো না, মানুষের প্রত্যাশা ছিল এভাবে বলা ঠিক হবে না। মানে আমরা এই একটা প্রবণতা আছে, মানুষের প্রত্যাশা ছিল মানে কোন মানুষ, কত মানুষ, কারা মানুষ। যিনি বিএনপি করেন তিনিও মানুষ, তিনি তো হয়তো চাননি। আমি নোট অফ ডিসেন্ট দিয়ে বরং উল্টো একটা কথা বলতে চাই, আমাদের উচিত ছিল জুলাই সনদ যেটা হবে সেটাই আমরা যতটুকু একমত হয়েছি ততটুকু, শুধু ততটুকু নোট অফ ডিসেন্ট দিতে হবে। আমি যে বিএনপির কথা বলছি না, ধরুন জামায়াতে ইসলামীও যদি মনে করে আমি এটা মানবো না, জামায়াতে ইসলাম একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফোর্স, এখন এনসিপির সাইজ যেটা হোক, এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ তরুণরা আছে, তাই আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ ফোর্স হিসেবে, তারা যদি বলেন যে আমি এটা মানি না, ওটা বাদ দেওয়া উচিত হতো বলে আমি মনে করি। আমরা ঠিক ততটুকু নেব যতটুকুতে নোট অফ ডিসেন্ট, সবাই যতটুকুতে একমত থাকে। আর নোট অফ ডিসেন্ট দিতে এখন বাধ্য। বিএনপি ভালো হোক খারাপ হোক, বিএনপি তো তার পলিটিক্স তার মতো করে দেখবে। এতে বদনাম হতে পারে, এতে মানুষ তাকে ভোট না দিতে পারে, এই রিস্ক তো সে নিচ্ছে। সুতরাং সে বরং এটা সৎ কাজ করছে, সে আগেই বলে দিচ্ছে আমি এটা কিন্তু আমি এতটুকু পারবো না। ধন্যবাদ আপনাকে। মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ।
তো এই যে সংস্কার নিয়ে নানা ধরনের দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো একসাথে বসলো, কথা বললো, এখানে আমরা যেটি দেখেছি যে তাদের বক্তব্য যেটি যে এরপরে যারা ক্ষমতায় আসবে বা তারপর যারা আসবে কেউ যেন আর ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেই চেষ্টায় তাদের নানা ধরনের দাবি এবং এক ধরনের আদায়ের চেষ্টা ছিল যেগুলোতে বিএনপি আবার এগ্রিও করেনি। আর যেটি 10 বছর মেয়াদ বলা হচ্ছে বিএনপির 31 দফায়ও ছিল, বাট সেখানে অন্যভাবে ছিল। আপনি কি ওখানে বলবেন? একটু বলি, ওখানে কিন্তু বিএনপি পরপর দুইবারের পর একবার গ্যাপ দিয়ে আবার পরপর অনেক বছর পার করে, এটা একদম জাস্ট 10 বছরের বেশি পারবে, টানা 10 বছরের বেশি নয়, এটা তারা চেয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? সংস্কারে আমরা কতটুকু পেলাম, কতটুকু চেয়েছিলেন? আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো অন্তত এই জুলাই বিপ্লবের পরে আমরা যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, একটি যেটা বিতাড়িত রাজনৈতিক দল বলি আমরা, বাকিদেরকে আমরা এক ছাদের নিচে আনতে পেরেছি। তারা একসাথে বসেছেন, তারা একসাথে কথা বলেছেন, তর্ক করেছেন, বিতর্ক করেছেন, একসাথে চা খেয়েছেন, একজন আরেকজনকে কাউন্টার করেছেন, মুখ কালাকালি করেছেন, ওয়াকআউট করেছেন, সবকিছু। এইটা তো গণতন্ত্রের সৌন্দর্য। আপনি আপনার কথা বলবেন। তো সংস্কারের এই প্রচেষ্টার কারণেই তো এটা হয়েছে। এক, 2 নম্বরে আপনি যেটা বললেন যে নোট অফ ডিসেন্ট, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। যে আপনি অনেক কিছু তো জাহিদ ভাই অলরেডি বলেছেন, আমি আর সেটা পুনরাবৃত্তি করব না, যে এটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে, যে আমরা বেশ কিছু একটা মৌলিক সংস্কারের জায়গায় হাত দিতে পেরেছি। নির্বাচনের ব্যবস্থার মধ্যে আপনি দেখেন, অন্তত যারা বিগত দিনে একটা নির্বাচনের নামে প্রহসন করেছে, তাদেরকে তো আমরা আইনের আওতায় আনতে পেরেছি। 2 জন প্রাক্তন নির্বাচন কমিশনারকে অলরেডি আমরা বুক করে ফেলেছি। এবং যারা ডিসি বা এই ধরনের যারা ছিলেন বিভিন্ন প্রশাসনের, আগে তো একটা সংস্কার ছিল যে তাদেরকে আমলাদেরকে কেউ টাচ করতে পারে না। মন্ত্রীরা জেলে যায়, নিম্নস্তরের মানুষ জেলে যায়, কিন্তু আমলারা বহাল তবিয়তে থাকে। এই প্রথম আমলাদেরকেও একটু জবাবদিহিতার ভিতরে আসতে হয়েছে, বিচারককে জবাবদিহিতার ভিতরে আসতে হয়েছে। তো এইগুলোর ভিতর দিয়ে আমরা যেটা বলছিলাম যে নোট অফ ডিসেন্টের এখন এই সংস্কারের ভিতর দিয়ে আমরা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা এভাবে পেলাম যে আপনি এখন আপনার নির্বাচন হবে, আপনি আপনার নির্বাচন ম্যানিফেস্টো তৈরি করবেন, আপনি নোট অফ ডিসেন্টে যেটা আছেন সেটা ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলে দিবেন যে আমি রাখবেনই না, যে আমি এটা চাই না। আর যারা এটা চায় থাকুক, সংবিধানে আসুক বা রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাষ্ট্রীয় কাঠামোতে আসুক, তারা তাদের নির্বাচন ম্যানিফেস্টোতে ক্লিয়ার নিয়ে আসবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এরকম উচ্চ পক্ষে এই যে কক্ষের যে হবে পার্লামেন্ট হবে, সেখানে রিপ্রেজেন্টেশনটা এরকম হবে, দলমত নির্বিশেষে জনগণ যেটা চায় তাদের ম্যানিফেস্টো তারা সুন্দর করে। এবার আপনি এটা ছেড়ে দেন, সভা সমিতির মাধ্যমে এটা মানুষকে বুঝান, উঠান বৈঠকের মাধ্যমে বুঝান, মানুষের এটা নিয়ে বিতর্ক করেন, পত্রপত্রিকায় লেখা হোক, কথা হোক, তারপর তো চূড়ান্ত দিনের যখন ভোট হবে তখন মানুষ একটা পক্ষ বেছে নেবে। যারা মনে করে যে না এরকম এই পক্ষের দিকে গেলেই ভালো হবে, তারা সেদিকে যাবে, আবার যারা মনে করে ওই পক্ষের দিকে যাবে সেটা ভালো হবে। এখন প্রশ্নটা কোন জায়গার মধ্যে দেখেন, বাংলাদেশের নির্বাচনে কতগুলো পিকুলিয়ার সংস্কৃতি আছে, ওগুলো থেকে আমরা বের হতে পারবো কিনা সেটা আমাদের একটা বিশাল একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। যেমন আপনি মনে করেন কিছু আঞ্চলিক প্রীতি আছে, এখনও গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে তার ইন্ডিকেশনটা কি? তারা কি আসলেই কোনো সংস্কার চায়? তারা কি আসলেই কোনো সংস্কার বা কোনো নোট অফ ডিসেন্ট বা এই ধরনের কোনো কথার উপরে কি তারা আস্থা রাখে? তারা কোনো কিছু রাখে না, তারা একটা জিনিসই বুঝে। সো ওইরকম এটা একটা আঞ্চলিকতার একটা উদাহরণ দিলাম। আপনি রংপুরের দিকে যান, এখনও আপনি এরশাদ সাহেব যেই জায়গাতে রাস্তাঘাট করে দিয়ে গেছেন, মানুষ এখন সেখানকার ধুলামাটিও মনে হয় যে তার পক্ষে কথা বলবে। আপনি পার্বত্য চট্টগ্রামের দিকে যান, তারা এক ধরনের কথা বলবে। আবার যেটা এই জানি না এই সংস্কৃতি বন্ধ হবে কিনা, এই কোরআন শরীফের উপরে টাকা রেখে ভোটের আগের রাত্রে টাকা বিতরণ করা, কতটা পুলিশ ফোর্স, কতটা আর্মি আর কতটা সচেতনতার মানে উন্নয়ন হলে এই সংস্কৃতি বন্ধ হবে। আমি নিজের ইলেকশন ডিউটি করেছি বিভিন্ন জায়গাতে, আমি জানি ইলেকশনের আগের রাতে কি হয়। আমরা ভোট সেন্টারে পাহারা দিতে গিয়ে দেখেছি। এই সংস্কার কে করবে? নিজেদের সংস্কার। এই তো মুশকিলটা তো হলো এইটা যে সংস্কারের আপনি শুধু আইন করে নোট অফ ডিসেন্ট দিয়ে বা ওই বড় বড় আপনি লেকচার দিয়ে আর কনস্টিটিউশন তৈরি করে আপনি কতদূর যেতে পারবেন সেটা হলো এক প্রশ্ন। আরেকটা হলো বাস্তবিক প্রয়োগ, যেটা ভোটের আগের রাত্রে আমি একটা নির্বাচনী এলাকায় ছিলাম, আপনার ভীষণ রকমের 2 দলের মধ্যে পাল্টাপাল্টি কথাবার্তা, বিতর্ক, তর্ক বিতর্ক, ধাওয়া পাল্টার ধাওয়া হয়ে গেল।
ঠিক ভোটের আগের দিন হলো কি, যেটা সেখানে একটা মেইন রোড ছিল, ওটা পূর্ব পার বলে পশ্চিম পার বলে, দুইটা পার ছিল। এমপি কোন পাড়ের থেকে হবে? এবার পূর্ব পাড়ের লোক এক হয়ে গেল সবাই, আমাদের এখান থেকে এমপি হতে হবে, আর ওইদিকে পশ্চিম দলমত নির্বিশেষে ওরা দলমত তখন আর কোনো কিছু নাই, পূর্ব আর পশ্চিম। কিছু কিছু জায়গার মধ্যে আছে যারা যারা আপনার ওই যে ধর্মীয় বিশ্বাসে নির্বাচন করে, অনেক জায়গায় বাংলাদেশে আছে। তো এখন তাদের এই জন্য বলছি যে সংস্কৃতি যেটা আছে সেটার ক্ষেত্রে আমাদের যদি খুব একটা উপলব্ধিগত পরিবর্তন না হয়, শুধু সংস্কার দিয়ে আর নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা খুব বেশি দূরে এগোতে পারবো না। অনেক ধন্যবাদ দুজনকে। আরেকটা বিরতি নিব। ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে এবং এই সনদের বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে তারা। তো দুজন অতিথি যেটি বলেছেন যে সংস্কার যা হয়েছে এটি সন্তোষজনক, নিজেদের উপলব্ধিগত সংস্কার বেশি জরুরি। আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে এসে নির্বাচন প্রসঙ্গে কথা বলতে চাই। ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। অন্তর্বর্তী সরকারের 1 বছরে কি প্রত্যাশা, কি প্রাপ্তি, এই প্রসঙ্গে কথা বলছিলাম। বিচার সংস্কার নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করা হবে এমনটি নির্বাচন কমিশনার জানিয়েছেন। তার আগেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছিল। এর আগে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র দিয়েছেন, জুলাই ঘোষণাপত্র, তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণেও তিনি এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার কথা বলেছেন। এই যে নির্বাচনের ডামাডোল শুরু হলো বা নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠলো, ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয়, এখন অন্তত রাজনৈতিক দলগুলো এখনো দাবি আছে যে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে, আবার সেটার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আপনার কি মনে হয় নির্বাচনটা আসলে কেমন হবে, কেমন হওয়া উচিত? রাজনৈতিক দলগুলোর এখন চরিত্র বা তাদের এখন চলন বলন কেমন প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি সবাই এখন নির্বাচনের দিকে ধাবিত হবেন, কারণ নির্বাচনের কতদিন বাকি আছে? 6 মাস। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, ডিসেম্বরে তফসিল হবে, তার আগে অল্প সময়। সুতরাং তাদের এখন জাতির সামনে হাজির হওয়া উচিত, তারা কি করতে চান নতুন বাংলাদেশে। সাথে আলাপগুলো চলবে, এটাও ফাইন। আমরা একটা কথা মনে রাখবো সব সময়, পলিটিক্যাল লিডার্স বা দলগুলো অফিসিয়ালি যা যা বলে সব আক্ষরিকভাবে নেওয়ার দরকার নেই। মানে এটা না হলে আমি নির্বাচনে যাব না, এটাও কিন্তু শুনবো আমরা প্রচুর। আমরা ধরে নিতে হবে আসলে এগুলো মোটা দাগে নির্বাচনে না যাওয়া না, এগুলো মোটা দাগে আসলে চাপ তৈরি করা। কার উপরে চাপ? সরকারের উপরে চাপ। এবং সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ দল বিএনপির সাথে কোনো না কোনো ফর্মের আন্ডারস্ট্যান্ডিং, কিছু সুবিধা পাওয়া, এগুলোর জন্য সামনে প্রচুর। আমি নির্বাচনে যাব না যদি বলা হয়, টেকনিক্যালি বলছে আওয়ামী লীগ মাঠে নাই, জাতীয় পার্টি মোটামুটি আছে, এখনো নিষিদ্ধ হয়নি, কিন্তু অন্যরা যদি না যায় এটা কিন্তু বিএনপির নির্বাচনে জিতলেও খানিকটা হলে প্রশ্নবিদ্ধ করবে। সুতরাং কেউ যদি বলে আমি যাবো না নির্বাচনে, তারা এক্সপেক্ট করতে পারে বিএনপি তাদের সাথে মান ভাঙানোর চেষ্টা করবে, আসবে, তুমি কি চাও। সো এই ধরনের বিষয় থাকতে পারে। এগুলোকে আমরা সরিয়ে যদি রাখি, আমি ধারণা করি খুব অল্প সময়ের মধ্যেই দলগুলো তাদের নির্বাচনী যত কর্মকাণ্ড কার্যকলাপ করে ফেলবে। এর মধ্যে আমি ধরুন জামায়াতে ইসলামী, তারা কিন্তু বলেছেন সংস্কারে, আমি জনাব তাহের তাদের যে নায়েবে আমির খুব ক্লিয়ারলি বলেছেন, এমনকি তারা আন্দোলনেও নামতে পারেন সংস্কার বিচার বা তাদের দাবি পূরণ না হলে। কিন্তু জামায়াতে ইসলামী তাদের প্রত্যেকটা সিটে প্রার্থী কনফার্ম করেছে অনেক আগে। সুতরাং প্রত্যেকটা দল কিন্তু প্রস্তুতি তার মতো করে রাখছে, রাখবে, সাথে এগুলোও চলবে, এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নাই। এখন আমি কেমন নির্বাচন দেখতে চাই, আমরা নির্বাচনকে কেউ খুব ছোট করে দেখার চেষ্টা করি। নির্বাচন হলেই কি গণতন্ত্র হয়, নির্বাচন হলেই বা লাভ কি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যদি প্রশ্ন করি শেখ হাসিনা হয়ে উঠেছিলেন কেন? ভালো নির্বাচন না করে। কারণ উনি ভালো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে গেছেন। যখনই আপনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে যাবেন, তখন আপনার কতগুলো জিনিস করতে হবে। শেখ হাসিনা প্রথম করেছেন তা না। যেখানে যেখানে স্বৈরাচারী সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে গেছে, সে একই কাজগুলো করেছে। সে বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সে জনগণকে ভালো রাখে নাই, সে অলিগার্কদেরকে খুশি রাখার চেষ্টা করেছে, সে মাস্তানি করেছে। আর যেহেতু প্রচুর অবৈধ টাকা তৈরি হচ্ছে, ওই টাকা দেশে থাকবে না, পাচার করবে। ও দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে বিদেশি রাষ্ট্রের সাথে ডিল করবে যাতে তাকে ক্ষমতায় রাখে। প্রত্যেকে তাই করেছে, আমি দেশ ধরে ধরে দেখাতে পারবো। মিডিয়া কন্ট্রোল করেছে, সব একই। মানে যত পাপ শেখ হাসিনার, এটার এই পাপের মা হচ্ছে আপনি
জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। সুতরাং আমরা যদি জনগণের ম্যান্ডেট নিই, হ্যাঁ সেই নির্বাচনে নানান রকম প্রশ্ন আছে, ভাইয়া যেটা বললেন সত্যিকার অর্থে নির্বাচনে তো নানান সংকট আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওগুলো থাকার পরও যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং একটার পর একটা নির্বাচন করতে যদি আমরা পারতাম, তখন কিন্তু এই প্রবলেমগুলো কমতে থাকবে, এই যে নানান ইস্যুগুলো দেখবেন তখন কমবে। সো ওই নির্বাচনটা ওই রকম, মানুষ তার নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এর মধ্যে ম্যানিপুলেশন মানে জোরের ম্যানিপুলেশন না, নানান রকম ট্রিক থাকবে হয়তো যেগুলো ফেয়ার না, প্রচুর টাকার খেলা হয়তো থাকবে, ফেয়ার না। সেগুলো বন্ধ করার পথ হয়েছে কি টাকার খেলা? না, এগুলো খুব সোজা না, এগুলো খুব সোজা না। আমি আপনাকে একটা ছোট তথ্য দেই তাহলে বুঝবেন। আমরা ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করেছি, মনোনয়ন বাণিজ্য ঠেকানোর কি কোনো উপায় আছে? ধরুন একটা উদাহরণ দিই আপনাকে। তো তখন বলল আচ্ছা তাহলে কি আমরা এরকম বাধ্য করতে পারি যে প্রাইমারি হবে, দলগুলো তার কনস্টিটিউয়েন্সিতে তার যে রেজিস্টার্ড ভোটার আমেরিকায় যেরকম হয় তারা ভোট দেবে। আচ্ছা আপনি কি তাতেও টাকার খেলা বন্ধ করতে পারবেন? ওখানেও যার টাকা বেশি আছে সে ওদেরকে কিনবে, যারা কাউন্সিলর আছে, যারা রেজিস্টার্ড ভোটার আছে তার দলে তাকে কিনবে। তো এই জন্য আসলে সংস্কৃতির পরিবর্তন, ভাই যেটা বলছেন যে আমাদের মানসিকতা, আমাদের মূল্যবোধের পরিবর্তন হতে হবে। এটা গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটির মধ্যে দিয়ে যেতে যেতে আস্তে আস্তে আগাতে হবে। ধন্যবাদ আপনাকে মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আপনি কি বলবেন? নির্বাচন, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যা আছে, এখনো সন্ত্রাসীরা আছে, ছিনতাইকারীরা আছে, চাঁদাবাজ আছে এবং টাকার খেলার কথা উনি বলছেন, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন যে পরিস্থিতিতে আছে, সব মিলিয়ে আপনি নির্বাচনী পরিবেশ কেমন যেতে পারে কি মনে হয়? আপাতত তো আসলে আমি খুব বেশি আশাবাদী হতে পারি না। আমি সেনাবাহিনীতে যেহেতু ছিলাম, আমি জানি নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে ডিউটি করেছি। তখন একটা জিনিস ছিল যে পুলিশ বাহিনী এখন যেই মনোবলহীনতায় আছে, তাদের যে কমান্ড স্ট্রাকচারে অনেকখানি দুর্বলতা, পুলিশের সংস্কার হয়নি, অনেক রিক্রুটমেন্ট হয়নি, এইটা একটা বড় দুর্বলতা বর্তমান সরকারের। আমরা দেখেন মুক্তিযুদ্ধের সময় 9 মাস সময় পেয়েছিলাম, ওই 9 মাস সময়ের মধ্যে কিন্তু 2টা ব্যাচ আর্মি অফিসার জয়েন করে ফেলেছিল, মানে রেগুলার যেই সোলজার যারা ছিল তাদের মধ্যে অনেক রিক্রুটমেন্ট হয়েছে, নতুন নতুন ইউনিট তৈরি হয়ে গেছে 9 মাসের মধ্যে। যখন একটা ইমার্জেন্সি হয় তখন কিন্তু একটা শর্ট ট্রেনিং দিয়ে মানুষকে আগে মাঠের মধ্যে শো অফের জন্য স্ট্রেনদেন করতে হয়। এটা পুলিশ বাহিনীতে এটা করা উচিত ছিল, এটা খুব করা সম্ভবও ছিল বলে আমি মনে করি। কারণ মুক্তিযুদ্ধের সময় আমরা এই শিক্ষাটা পেয়েছি যে যারা এবল বডিড, ফিজিক্যালি ফিট, এডুকেটেড, তাদের খুব বেশি সময় লাগে না সোলজারিংয়ের মধ্যে কনভার্ট করার জন্য। এটা হয়নি, না হওয়ার কারণে পুলিশের এখন সংখ্যাগত একটা সমস্যা আছে। 1, 2 নম্বর হচ্ছে যেটা পুলিশের যে লজিস্টিক যে সক্ষমতা ছিল সেটা আগের মতোই রয়ে গেছে, খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না। সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে যে পুলিশের ইমেজ সংকটটা আছে প্রচণ্ড রকমের। আর আমি আগে যেটা বলেছি আবারও সেটা রিপিট করছি, 15 বছরে যারা পুলিশ অফিসার রিক্রুট হয়েছেন, পুলিশ অফিসার প্রমোশন পেয়েছেন, তারা নিঃসন্দেহে কেউ আওয়ামী লীগ বিরোধী ছিলেন না। তাদের একটা সফট কর্নার ছিল বা তাদের পছন্দ ছিল বলে তারা এসছেন। এখন আপনি তালিকা করলে ছাত্রলীগের পুরনো যারা রাজনীতি করতেন তাদের একটা বিরাট সংখ্যা আপনি দেখবেন পুলিশের মধ্যে। এটা হলো একটা পার্ট। আরেকটা হচ্ছে যেটা যে দেখেন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখন আছে, বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড আছে, তারপরেও যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে আপনার দিয়ে মাথা থেতলে মেরে ফেলছে, মানে রামদাও দিয়ে কোপাচ্ছে বা ছুরি দিয়ে মেরে ফেলছে, যা কিছু হচ্ছে, এটা সেনাবাহিনী যখন মাঠে থাকে তখন এটা হওয়ার কথা না। আমরাও মার্শাল ডিউটি করেছি, আমরা অপারেশন ক্লিন হার্টে ছিলাম, আমাদের 1-11 সময় দেখেছি, একটা ভয় কাজ করে যে এই সময় অন্তত করা যাবে না। আমি নিজে দেখেছি এখানে, আমি যখন কুমিল্লার দায়িত্বে ছিলাম আমি জানতাম যে অধিকাংশ যারা সন্ত্রাসীরা ছিল তারা বর্ডার বেল্টে ছিল, তারা সাহসই করে নাই শহর এলাকায় রাত্রে ঘুমানোর, সাহসই করে নাই, কি কাউকে তো কোপানো দূরের কথা। যখনই দেখতো যে আমরা বিভিন্নভাবে তাদেরকে ধরার চেষ্টা করেছি, বর্ডার মধ্যে ছিল, আমি যেটা মনে করি যে সেনাবাহিনীর এখন এই যতটুকু সময় আছে এর মধ্যে দৃশ্যমান একটা তাদেরকে চলাচলের ভিতর দিয়ে, তাদেরকে শো অফ করার মধ্যে দিয়ে মানুষের ভিতরে একটা আস্থায় আনতে হবে। 1, 2 নম্বর হলো যে সন্ত্রাসীদের ভিতরে এবং রাজনৈতিক দলের ভিতরে যারা চিন্তা ভাবনা করে যে বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার বাড়ির কাছে যে ভোট সেন্টারটা, সেখানের মধ্যে আপনি বেশি ভোট পাবেন এটাই স্বাভাবিক। আপনি ওই সেন্টারে যদি কয়েকটা ককটেল সকাল থেকে মারতে থাকেন,
রাতের আধারে যদি ভোটের আগের দিন কয়েকটা ককটেল মেরে আসেন, ভোট চলাকালে দীর্ঘ লাইন ধরে আছে ভোটাররা ভোট দেওয়ার জন্য, একটু ওখানে কিছু গন্ডগোল করলেন, মুহূর্তের মধ্যে আপনি দেখবেন ওখানে মানে মানুষ আইন চলে শৃঙ্খলা গেছে। বাহিনীকে টার্গেট করেই কাজ করতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও ডিস্টার্ব করবে, তাদেরকেও অ্যাটাক করবে, আপনি এটাও সারপ্রাইজ কিছু হবেন না। এই দৃশ্যমান আমি মনে করি সেনাবাহিনী, পুলিশ এবং আইন প্রয়োগকারী যত ধরনের টুলস আছে প্রত্যেকের আমি স্যালুট করে ডক্টর ইউনূস পুলিশকে প্রশিক্ষণের কথা বলেছেন। আমি শুধু পুলিশ না, পুলিশ, আনসার, সেনাবাহিনী প্রত্যেকের একটা সম্মিলিত প্রশিক্ষণ হওয়া উচিত যে কিভাবে আমরা নির্বাচন করব, দরকার হলে নির্বাচনটা ফেজ আউট করা যায় কিনা সেটাও চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা যে প্রাপ্তি এবং প্রত্যাশা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। নির্বাচনটা সুষ্ঠু হোক, এটি এখন সবার প্রত্যাশা। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে দায়িত্ব নেবে এবং সুন্দরভাবে প্রত্যাশা অনুযায়ী দেশটা পরিচালিত হবে, সেটি মানুষজন আশা করছেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।